মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কিনা দর্শকদেরকে শাস্তি দেন না, বরং তাদেরকেই আবার বিধানসভার টিকিট দিয়ে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির এই সমস্ত চোর, ছ্যাচোর, গুন্ডা, মাফিয়া, তোলাবাজ দর্শকদেরকেই পছন্দ করেন, তাদেরকেই আসলে নির্বাচন করেন এই প্রার্থী হিসেবে দাঁড় করানোর জন্য। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ প্রদত্ত এই ব্যক্তি সুব্রত দত্ত, যে কিনা 2014 সালে একটি তরুণীকে ধর্ষণ করেন, যে একটা মেয়ের সুরক্ষা দিতে পারে না, সে বাকি মেয়েদের সুরক্ষা কোথা থেকে দেবে? নারীর সম্মান লুণ্ঠন, হামলা এবং বিভিন্ন বিপজ্জনক অস্ত্রের ব্যবহার তিনি করেছেন। তাহলে বুঝতে পারছেন কত গুণ রয়েছে এই লোকটার। দর্শকের হাতে বিধায়কের টিকিট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শকদেরকে শাস্তি দেওয়ার বদলে তাদেরকে প্রার্থী বানাচ্ছে। তৃণমূল কি তাহলে দর্শকদের আশ্রয়স্থল? তৃণমূল দলটা বর্তমানে একটা প্রহসনে পরিণত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে কিনা একজন নারী হওয়া সত্ত্বেও তার রাজ্যের নারীদেরকে সুরক্ষা তো দেয়নি না, তার বদলে সেই নারীদেরকে, সেই মহিলাদেরকে যারা ক্রমাগত অত্যাচার করছে, ধর্ষণ করে যাচ্ছে, তাদের সম্মানহানি ঘটাচ্ছে, সেই সমস্ত দর্শকদেরকে তিনি করছেন কি বিধায়কের টিকিট দিচ্ছেন, তার দলের প্রার্থী বানাচ্ছেন। আর এই দর্শকরা, তাদের তো কোনো ভয় নেই, তাদের আশ্রয়স্থলই হচ্ছে তৃণমূল, তাই জন্য তারা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আপনাদের সঙ্গে রয়েছি আমি সর্বরী। আজকে চলে এসেছি খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। তৃণমূল আসলে দর্শকদের আস্তানাগার। অবাক লাগছে কথাটা শুনতে? তাহলে চলুন জেনে নেওয়া যাক হঠাৎ আজকে কেন এই টপিক নিয়ে আপনাদের সামনে এলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কিনা দর্শকদেরকে শাস্তি দেন না, বরং তাদেরকেই আবার বিধানসভার টিকিট দিয়ে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন। আচ্ছা, তৃণমূলের কি এত আকাল পড়লো, এত খারাপ দিন এলো তৃণমূলে? নাকি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির এই সমস্ত চোর, ছ্যাচোর, গুন্ডা, মাফিয়া, তোলাবাজ দর্শকদেরকেই পছন্দ করেন, তাদেরকেই আসলে নির্বাচন করেন এই প্রার্থী হিসেবে দাঁড় করানোর জন্য? নাকি তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন? কোনটা? বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভায় এবারে তৃণমূলের প্রার্থী হচ্ছে সুব্রত দত্ত ওরফে গোপী। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত ধরে মঞ্চে দাঁড়িয়ে আছেন। এই সুব্রত দত্ত আসলে একজন ধর্ষক। 2014 সালে তার বিরুদ্ধে 3টে মামলা দায়ের করা হয়েছিল। অবাক লাগছে শুনতে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ প্রদত্ত এই ব্যক্তি সুব্রত দত্ত, যে কিনা 2014 সালে একটি তরুণীকে ধর্ষণ করেন, মেয়েটি আত্মহত্যা করেন এবং তার বদলে এই সুব্রত দত্তের এগেনস্টে ফৌজদারি মামলা দায়ের করা হয়। আবার এই সুব্রত দত্তই কিনা বিধায়কের টিকিট পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাহলে কি শাসক দল বিধানসভায় এই সমস্ত দাগী অপরাধী, বলা ভালো কোট অ্যান্ড কোট ধর্ষকদেরকে শাসক দলে নির্বাচনী প্রার্থী হিসেবে রাখতে চাইছেন? হাস্যকর না ব্যাপারটা? হাস্যকরের চেয়েও সবচেয়ে বড় কথা, এটা তো আমাদের রাজ্যের জন্য একটা নিন্দনীয় বিষয়, যথেষ্ট নিন্দনীয় বিষয়। সালটা 2014, যখন সুব্রত দত্ত মেয়েটিকে ধর্ষণ করেন। 2014 সাল, অর্থাৎ তখন অলরেডি তৃণমূলের জামানা শুরু হয়ে গেছে। তখন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুটোই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বুঝতে পারছেন যে এই সুব্রত দত্ত বা তার দলের প্রতিনিধিরা কোনোভাবেই এটাকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে এড়িয়ে যেতে কোনোভাবেই পারেন না, কারণ তিনি ঘটনাটা ঘটিয়েছিলেন 2014-তে, আর আজকে তিনি সেই দলেই টিকিট পাচ্ছেন বিধায়ক হিসাবে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই সুব্রত দত্ত আজকে যদি মনোনীত হন বা বিধায়ক হিসাবে দাঁড়ান, তাহলে এই দাগী ধর্ষককেই বিধায়ক হিসাবে মানতে আপনাদের অসুবিধা হবে না? মানে যে আসলে এমন একটা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, তার কাছে গিয়ে কোনো বিচার চাইতে বা তাকে বিধায়ক হিসাবে মানতে আপনাদের বাধবে না? মানতে পারবেন তাকে বিধায়ক হিসাবে? এই সুব্রত দত্ত একজন মহিলার সম্মান লুণ্ঠন করেছেন, তাকে আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছেন, তারপরে তিনি কিনা বিধায়ক হচ্ছেন, বাকি মানুষের সুরক্ষা প্রদানের দায়িত্ব নিচ্ছেন। সত্যি যে নিজেই একটা মেয়েকে সুরক্ষা দিতে পারেনি, উল্টে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এমন একটা অপরাধমূলক কাজের সঙ্গে নিজে জড়িত, নিজেই আসলে একজন ধর্ষক, সে কিনা বাকিদেরকে সুরক্ষা দেবে? সে কিনা তৃণমূলের একজন সম্মানীয় প্রার্থীর পদে মনোনীত হতে চলেছেন? এটাকে সত্যি মানা যায়?
একবার শুধু ভেবে দেখুন, এই সুব্রত দত্ত ওরফে গোপে যদি আজকে তিনি জিতেও যান বিধানসভা থেকে, তাহলে তাকে একজন ধর্ষককে বিধায়ক হিসাবে প্রথম কথা মানতে হবে। দ্বিতীয়ত, বাঁকুড়ার মানুষ, বাঁকুড়ার মা বোনেরা যদি আজকে কোনো সমস্যায় পড়ে, তাদের সুরক্ষা নিয়ে যদি টানাটানি পড়ে যায়, তাদের সম্মান নিয়ে কোনো টানাটানি পড়ে যায়, তারা তখন কোথায় যাবে? এই ধর্ষকরূপী বিধায়কের কাছে বিচার চাইতে? সত্যি এই ধর্ষক যে নিজেই একটা পাপকর্মে লিপ্ত, সে বাকি মা বোনদের বিচার করবে? যে একটা মেয়ের সুরক্ষা দিতে পারে না, সে বাকি মেয়েদের সুরক্ষা কোথা থেকে দেবে? তার কাছে তো আরো জিনিসটা সোনায় সোহাগা হয়ে যাবে তখন ব্যাপারটা, যে আরো বেশি করে তিনি পাপ কার্যে লিপ্ত হতে থাকবেন, আরো বেশি বেশি মানুষের, আরো বেশি বেশি মেয়েদের, বিশেষ করে মা বোনেদের সম্মান হরণ হতে থাকবে। সুরক্ষা তো দূর কি বাত, আর তারপরেও যেতে হবে এই বিধায়কের কাছে সুরক্ষা চাইতে, বিচার চাইতে। সত্যি এটা কি সম্ভব? একটু আগে জানালাম না আপনাদেরকে যে 2014 সালে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। একটা নয়, তিনটে মামলা। চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক তার বিরুদ্ধে, এই মহান ব্যক্তিটির বিরুদ্ধে ঠিক কি কি মামলা দায়ের করা হয়েছে। প্রথমটা ঘটিয়েছিলেন তিনি 12ই অক্টোবর 2014, আইপিসি 376, 306, 506, 509 এবং 34 নম্বর ধারা, যেখানে আত্মহত্যার প্ররোচনা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, নারী নির্যাতন এবং বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে তিনি জড়িত ছিলেন। চলে আসছে কেস নাম্বার 2-তে। এই মহান ব্যক্তি সুব্রত দত্ত, তার বিরুদ্ধে কেস 2 কি ছিল আপনাদেরকে জানাতে চাই। একই মাসে অর্থাৎ অক্টোবরের 1 তারিখে 2014 সালে তার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়, আগেরটা ছিল অক্টোবরেরই 12 তারিখ, এটা হচ্ছে 1 অক্টোবর, অর্থাৎ এটা প্রথমে ওটা দ্বিতীয়তে। কি মামলা দায়ের হয়েছিল? আইপিসি 134, 341, 323, 324 এরকম আরও অনেকগুলো ধারা, যেখানে বেআইনি সমাবেশ করেছিলেন, বেআইনি অবরোধ, বিপজ্জনক অস্ত্র দ্বারা আঘাত, নারীর সম্মান লুণ্ঠন, দাঙ্গা এবং বিভিন্ন বিপজ্জনক অস্ত্রের ব্যবহার তিনি করেছেন। তাহলে বুঝতে পারছেন কত গুণ রয়েছে এই লোকটার। এবার চলে আসছে কেস নাম্বার 3-তে। এই বছরেই এর আগের কেস, অর্থাৎ সেপ্টেম্বরের কেস, সেপ্টেম্বরের 12 তারিখ 2014, সেইখানেও আইপিসি 341, 323, 506 এবং 34 ধারা অনুযায়ী বেআইনি অবরোধ, স্বেচ্ছায় আঘাত, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক অভিপ্রায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাহলে বাঁকুড়ার মানুষের কাছে আমার অনুরোধ, এবার একটু ভাবুন, অন্তত প্লিজ এবার একটু ভাবাটা প্র্যাকটিস করুন, যে আপনারা যাকে বিধায়ক হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন, সে আসলে কিন্তু একজন সাধারণ কেউ নয়, তিনি একজন দাগী আসামি। দাগী আসামি শুধু নয়, দাগী একজন ধর্ষক। তার বিরুদ্ধে, তার ব্যাকগ্রাউন্ডে এত কেস রয়েছে, এত কেচ্ছা তিনি অলরেডি করে রয়েছেন, তারপরেও তিনি আজকে রক্ষা পেতে, আজকে নিজেকে বাঁচাতে মমতা ব্যানার্জির হাত ধরে, তাও আবার বিধানসভায় মনোনীত হতে চাইছেন, বিধানসভার জনপ্রতিনিধি হতে চাইছেন। ভাবতে পারছেন কাদেরকে আপনি বা কাকে আপনি ভোট দিতে চলেছেন? বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকটা দিন বাকি। পশ্চিমবাংলায় যাতে ধর্ষক মুক্ত রাজ্য তৈরি হয়, তার দায়িত্ব আপনার, আমাদের সাধারণ মানুষের। আপনি যদি আপনার এলাকার বিধায়কের ব্যাকগ্রাউন্ড চেক করতে চান, সে আদেও কোনো এরকম পাপ কর্মের সঙ্গে লিপ্ত কিনা জানতে চান, তাহলে myneta.info-তে ক্লিক করে জেনে নিতে পারবেন, বা এরকম আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি সেখানে গিয়েও চেক করে নিতে পারবেন আপনার এলাকার বিধায়কের ব্যাকগ্রাউন্ড, বা সে আগে এরকম কোনো পাপ কর্মের সঙ্গে লিপ্ত হয়েছে কিনা। অবশ্যই জানাবেন আজকের এই টপিকটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং আপনার মতামত এই ব্যাপারে ঠিক কি, আপনি কি এর পক্ষে না আপনি এর বিপক্ষে, যেটাই হোক আপনি প্লিজ জানাতে ভুলবেন না। বেঙ্গল লিবার্টি চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, এরকম নতুন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলে প্লিজ চোখ রাখুন, এবং হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক বিষয়ক অজানা তথ্যের সন্ধান পেতে বেঙ্গল লিবার্টিতেই কিন্তু চোখ রাখতে হবে। স্বাধীন, কাচিহীন, গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ।